নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দেখুন দর্শক, একটা জিনিস পরিষ্কার যে রাজ্যে মুখ্যমন্ত্রীর ভাইপো মানে পিসির ভাইপো অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে মরিয়া হচ্ছে সুপ্রিম কোর্ট। মানে সুপ্রিম কোর্ট তার প্রধান বিচারপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী এনারা দুজনে কিন্তু একেবারে অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে পুরো মরিয়া। কেন বলছি দর্শক, তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনিও হাল ছেড়ে দিলেন। আর হাল ছাড়বেন নেই বা কেন? কোনো রাস্তা নেই। একজন মানুষ অন্যায় করেছে, চুরি করেছে, কিন্তু তাকে জানা সত্ত্বেও সিবিআই ধরতে পারছে না। কলকাতা হাইকোর্টের বলা যেতে পারে একেবারে শিকল পরিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। কোনোভাবেই এগোনো যাচ্ছে না। যখনই এগোতে যাচ্ছে তখনই বারবার করে স্টে অর্ডার করে দেওয়া হচ্ছে। 2014 সালের নিয়োগ দুর্নীতিতে যে দুটো মূল মামলা, তার মধ্যে আপনারা জানেন সেই একটি মামলাতে অভিষেক ব্যানার্জির নাম জড়িত। সেই দুটি মামলাই কিন্তু সুপ্রিম কোর্ট স্টে করে রেখেছে এবং যার ফলে গতকাল সিবিআই আধিকারিকরা তাদের আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে পাঠান এবং কলকাতা হাইকোর্টে তারা জানান যে সুপ্রিম কোর্টের অর্ডার আছে, আমরা কলকাতা হাইকোর্টে কোনো তথ্য মানে যে ইনভেস্টিগেশন তারা চালিয়েছে সেই ইনভেস্টিগেশনে যে তথ্য প্রমাণ সেগুলো তারা দাখিল করতে পারছেন না। ভাবুন দর্শক, কোন জায়গায় আমরা পড়ে আছি। সিবিআই কি আদৌ সেই তদন্ত করে সঠিক রিপোর্ট সিবিআই এর কাছে আছে, নাকি এটা একটা অস্ত্র মনে করে নিয়ে সুপ্রিম কোর্টের যে স্টে অর্ডার সেই স্টে অর্ডারকে অস্ত্র হিসাবে নিয়ে নিল সিবিআই এবং সেইটাকে তারা প্রয়োগ করলো কলকাতা হাইকোর্টে। এবং যে কারণে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি রীতিমতো বিরক্ত। তিনি একেবারে বললেন যে ঠিক আছে, এই মামলার ভাই শুনবো না। আগামী 17ই সেপ্টেম্বরে এই মামলার পরবর্তী ডেট আবার তিনি দিয়েছেন। তার মানে কি? তার মানে হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি বুঝতে পারছেন যে এই মামলাটাকে নিয়ে এগোতে গেলে বারবার করে সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার দিয়ে দেওয়া হবে। সুতরাং যে মামলার প্রথম থেকেই বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট এই মামলাকে স্টে অর্ডার দেবে, সুতরাং সেই মামলা শুনে আমাদের লাভ কি? একেবারে সেই কারণে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু পরিষ্কার এই মামলা থেকে বিরক্ত এবং তিনি চাইছেন যে এই মামলা থেকে তিনি সরে যান। কারণ যে কারণেই তিনি একেবারে লম্বা ডেট দিয়ে দিলেন সেপ্টেম্বরের 17 তারিখে। কারণ তার মধ্যে যদি সুপ্রিম কোর্ট কোনো রকম রায় দেন তবেই তিনি শুনতে পারবেন, তবেই তিনি সিবিআই এর যে তদন্ত রিপোর্ট সেই রিপোর্ট তিনি দেখতে পারবেন। তা না হলে এই মামলার কোনো কিছুই করতে তিনি পারবেন না। তো আলটিমেটলি সেই মামলা শুনে কোনো লাভ নেই। এইখানেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি চাইছেন অভিষেক ব্যানার্জিকে যেভাবে হোক বাঁচাতে। কিন্তু কেন চাইছেন এই প্রশ্নটা কিন্তু কয়েক হাজার কোটি টাকার সমান। যে অভিষেক ব্যানার্জিকে একটা রাজ্য রাজনীতির একজন মুখ্যমন্ত্রী, তার ভাইপো, তিনি সাংসদও বটে, কিন্তু তাকে বাঁচাতে সুপ্রিম কোর্ট এতটা মরিয়া কেন? সুপ্রিম কোর্ট তার ওপর কেন হাত রেখে দিয়েছেন, আশীর্বাদের হাত, যে তাকে কিছু ছোঁয়া যাবে না, তাকে কিছু করা যাবে না, তার পিসিকে কিছু করা যাবে না, তার পিসিকে ইনভেস্টিগেশনের আওতায় আনা যাবে না। এই যে জায়গাটা, এই জায়গাটা কেন? দর্শক, আমরা যেটা মনে করছি, আমাদের ভাবনা চিন্তা থেকে আমরা বলছি, এটা নাও মিলতে পারে। আমাদের যেটা ধারণা যে বাজার থেকে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো যে কয়েক হাজার হাজার কোটি টাকা তারা কিন্তু বাংলা থেকে লুট করেছে।
আপনি শিক্ষা ক্ষেত্রে বলুন, বালি ক্ষেত্রে বলুন, খাদান ক্ষেত্রে বলুন, পাথর বলুন, গরু পাচার বলুন, প্রতিটা ক্ষেত্রে যেভাবে টাকার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং শিক্ষা ক্ষেত্রে যেভাবে চাকরি বিক্রি হয়েছে, কয়েক হাজার হাজার কোটি টাকা বাংলার সাধারণ মানুষের কাছ থেকে লুট হয়েছে। সুতরাং এই টাকা কারোর না কারোর কাছে আছে, কোনো না কোনো বিদেশি ব্যাংকে এই টাকা পড়ে আছে। এই টাকার একটা অংশের একটা বড় খেলা, মানে বলা যেতে পারে ভারতবর্ষের যত টাকা আছে তার 1/3 টাকা ধরে নেওয়া যেতে পারে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর কাছে আছে। যার ফলে তারা চাইছেন কোর্টকে প্রভাবিত করতে এবং কোর্ট প্রভাবিত হচ্ছে। এটা আমরা বলছি না, সাধারণ মানুষ বলছে, যারা বিশ্লেষণ করেন, যারা রাজনীতি বিশ্লেষণ করেন তারা বলছেন যে হ্যাঁ, কোর্টকে প্রভাবিত যদি না করা হয় তাহলে এইভাবে দিনের পর দিন এইরকম একটা গুরুত্বপূর্ণ মামলা, যেখানে কয়েক হাজার হাজার ছেলে মেয়ের চাকরির ব্যাপার আছে, যেখানে কয়েক হাজার হাজার ছেলে মেয়ে প্রমাণ হয়ে যাবে যে তারা দুর্নীতি করে ঢুকেছে কি ঢোকেনি, সেই ক্ষেত্রে, সেই মামলার ক্ষেত্রে এইভাবে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার কেন করে দিচ্ছে এবং কেন বেড়ি পরিয়ে দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টকে? সিবিআই, ইডি প্রত্যেকের তদন্তের কিন্তু গতি হারিয়ে ফেলছে। তার একটাই কারণ, কারণ কলকাতা হাইকোর্ট কোন তদন্তের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে মনিটরিং করতে পারছে না সুপ্রিম কোর্টের জন্য। 2014 সালের নিয়োগ দুর্নীতির যে মামলা এবং যে দুটো মামলা মূল মামলা, তার মধ্যে একটি উল্লেখযোগ্য মামলায় অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে আছে, অথচ তাকে স্টে অর্ডার করে রেখে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট তদন্তের রিপোর্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন না। সিবিআই এর আধিকারিকের যারা আইনজীবী, তারা পরিষ্কার কলকাতা হাইকোর্টে গতকাল এসে বলে গেছেন যে আমরা আমাদের যে তদন্তের রিপোর্ট সেটা আমরা পেশ করতে পারছি না, কারণ মহামান্য সুপ্রিম কোর্ট স্টে অর্ডার করে রেখেছে। এর দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে সিবিআই এখানে একটা গেম খেললো, সুপ্রিম কোর্ট যেহেতু স্টে অর্ডার করে রেখেছে তাই তারা তদন্তের অগ্রগতি না করেই কলকাতা হাইকোর্টকে বলে দিল যে আমরা তদন্ত করেছিলাম, তদন্ত রিপোর্ট আমাদের রেডি আছে, কিন্তু আমরা জমা করতে পারছি না কারণ সুপ্রিম কোর্টের স্টে অর্ডার আছে। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে সত্যি সত্যি তাদের কাছে তদন্ত রিপোর্ট রেডি হয়ে গেছে কিন্তু তারা জমা করতে পারছে না কারণ সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়ে রেখেছে। তার মানে কি, এটা একটা বড় খেলা। এবং এই বড় খেলা কখন হয়? যখন পয়সার খেলা থাকে। কোনো কিছু সম্পর্ক যখন পয়সা দিয়ে মাপা হয়, সেই জায়গায় কিন্তু এই ধরনের খেলা সম্ভব, না হলে কখনোই সম্ভব নয়। আর যেভাবে শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কয়েক হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, বলা যেতে পারে সারদা স্ক্যাম, রোজভ্যালি স্ক্যাম, এর থেকেও বড় স্ক্যাম হচ্ছে শিক্ষা ক্ষেত্রে চাকরি বিক্রি স্ক্যাম। কারণ পুরো ক্যাবিনেট এর সাথে যুক্ত আছে। মন্ত্রীদের যে ক্যাবিনেট, মুখ্যমন্ত্রীর যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের সাথে যুক্ত আছে। সুতরাং ক্যাবিনেটের মন্ত্রীরা যদি যুক্ত থাকে, সুতরাং মাথাকে, এটা একেবারে পরিষ্কার, সুতরাং মাথাকে বাঁচাতে হবে, তার ভাইপোকে বাঁচাতে হবে। যে কারণে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে স্টে অর্ডার, স্টে স্টে স্টে। আর কতদিন সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের ট্যাক্সের টাকা ইনকাম করে এইভাবে দুর্নীতিগ্রস্ত মানুষকে বাঁচাবার জন্য, দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে বাঁচাবার জন্য স্টে অর্ডার দিয়ে রাখবেন? আর কতদিন? বাংলার মানুষ কিন্তু জানতে চাইছে। তবে হ্যাঁ, একটা বৃহৎ সংখ্যক মানুষ আছে যারা, যে সমস্ত ক্লাব আছে, বলতে পারেন 43,000 বাংলায় ক্লাব আছে, তাদের যে মানুষজন, একটা বৃহৎ সংখ্যক মানুষ, তারা কিন্তু চাইছে মনে প্রাণে মমতা ব্যানার্জি যাতে কোনোভাবে তার ভাইপো এবং মমতা ব্যানার্জি জেলে না যান। কারণ এই যে 85,000 টাকা করে দুর্গাপুজোয় দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে ক্লাবগুলোকে টাকা পাইয়ে দেওয়া, এবং আমরা বলছি দর্শক, একদম দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন এলাকায় যদি আপনি ঘোরেন তাহলে দেখবেন যাদের কোনোদিন ক্লাব করার ক্ষমতা ছিল না, তারা আজকে 3 তলা 2 তলা ক্লাব করে বিভিন্ন বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিনের ভাড়া খাটিয়ে সেখান থেকে লাখ লাখ টাকা কামাচ্ছে বছরে, যেটা পুরোটাই ইললিগাল। এবং এই লোকগুলো মনে হয় কখনো মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাবেন? যাবে না। তাহলে কি করতে হবে? এদেরকে ইনভেস্টিগেশনের আওতায় আনতে হবে।
যে কি করে এরা টাকাটা নিচ্ছে এবং সেই টাকার অ্যাকচুয়ালি খরচ কোথায় হচ্ছে। তার মানে কি টাকাকে নয়ছয় করে দেওয়া হচ্ছে। টাকাকে একটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকাকে এইভাবে মার্কেটে ছড়িয়ে দিয়ে মার্কেটে এমন ভাবে ছড়িয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি, যাতে করে পশ্চিমবঙ্গের একটা বড় সংখ্যক মানুষের কাছে কিন্তু টাকা রোলিং হচ্ছে এই দুর্নীতির টাকা। এবং সেই টাকাকে ধরতে গেলে সিবিআই, ইডি শুধু নয়, একেবারে দিল্লির সদর দপ্তর থেকে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রিটেন চিঠি আসতে হবে যে ভাই এদেরকে অ্যারেস্ট করো, করে এদেরকে হাজতে নাও, নিয়ে তদন্ত করো। কিন্তু সেই ক্ষমতা না সদর দপ্তরের আছে, না প্রধানমন্ত্রীর আছে। প্রধানমন্ত্রী তো এখন রীতিমতো লেজে গোবরে। অনেক চ্যানেল, ইউটিউব চ্যানেলে অনেক চ্যানেল আমরা দেখছিলাম, তারা বলছে যে এই অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করে নেবে, এই অভিষেক ব্যানার্জি হয়ে যাবে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, আগামী 2026-এর মধ্যে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারবে না। কারণ অভিষেক ব্যানার্জিকে যতবারই গ্রেপ্তারের কথা আসবে, যতবারই ওনার এগেইনস্টে মামলা উঠবে, সুপ্রিম কোর্ট স্টে করবে। এটা আমাদের একেবারে বলতে পারি 100% অ্যাজাম্পশন। এবং অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে ইনভেস্টিগেশনের আওতায় কেন্দ্রীয় সরকারের তদারকি যে তদন্তকারী দল, এই দলের পক্ষে সম্ভব নয়। এবং সুপ্রিম কোর্ট বারবার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে বাঁচাতে চাইছেন। সুতরাং আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে পারি, 2026-এ বিধানসভার আগেও এই দুজনকে কোনোভাবেই তদন্তের আওতায় আনা হবে না বা গ্রেপ্তার করা হবে না। এটা একেবারে পরিষ্কার দর্শক। অনেকে অনেক কথা বলবেন, অনেকে অনেক কিছু বলবেন, অনেকে হয়তো বলবেন আমরা ফেক নিউজ করছি, কিন্তু হ্যাঁ, আমরা যেটা বলছি সেটা সাদাকে সাদা দেখতে পাচ্ছি, সেটাকেই বলছি সাদা, আর যেটা কালো দেখতে পাচ্ছি সেটাকেই আমরা বলছি কালো। আমরা কিন্তু এটা করছি না কালোকে সাদা বলছি বা সাদাকে কালো বলছি। মিলবে কি মিলবে না আপনারা দেখে নেবেন। এবং আমাদের সংবাদ আবির্ভাবের পর্দায় আপনাদের চোখ রাখুন বারবার করে এবং দেখতে থাকুন সংবাদ আবির্ভাব। এবং যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।